পরীর ফর্সা মুখটা লাল বানিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, বই নিতে এসেছিলাম, রাতে পড়বো বলে। যখন লাইব্রেরিতে ঢুকলাম তখন সারা শব্দ করলেন না কেন? যদি আটকে রেখে চলে যেতাম? পরী ইতস্তত করতে থাকে। ইসমাম প্রায় ধমকের সুরে প্রশ্নটি করেছে পরীকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে পরী জবাব দেয়, ভেবেছি আপনি রেগে যাবেন আমাকে এখানে দেখলে, তাই চুপ করেছিলাম। ইসমামের উত্তরটা পছন্দ হয় না। এটা কোন ধরনের অদ্ভুত আচরণ? রেগে যাবে না ভেবে চোরের মতো লুকিয়ে থাকবে। এই মেয়ে নাকি আবার ডাক্তারি পড়ে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, বই নিলে কেন রাগ করব? বই চুরি করলে রাগ করার কথা। তুমি তো আর বই চুরি করতে আসোনি। পরী চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম এতক্ষণে মেয়েটিকে খেয়াল করে। অতিরিক্ত ফর্সা, ঘন কালো চুল, বড় বড় দুটি চোখ, এক কথায় সুন্দরী তরুণী। 4 বছর আগে দেখেছে কিশোরী টাইপ ছিল। তখন সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। মাথার 2 লিটার তেল দিয়ে চুল দুই পাশে বেনুনি করে পোনা চাচার সাথে এ বাড়িতে আসতো। ইসমাম গলা খাকারি দিয়ে বলে, তা ডাক্তারি পড়া মেয়ের হাতে হুমায়ুন আহমেদের উপন্যাস কেন? হুমায়ুন আহমেদের রোমান্টিক থিওরি দিয়ে রোগী সুস্থ করবে? পরী চুপ করে থাকে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, এই বয়সটাতে বাঙালি দেশি মেয়েরা হুমায়ুন আহমেদকে এড়িয়ে থাকতে পারে না। কি আশ্চর্য! কথাটি বলে পরীর দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, বই নেওয়া হয়ে গেলে দরজা লক করে যেও। আর যেটা যে স্থান থেকে তুলবে সেটা সেখানে রেখে দেবে, বুঝেছো? আমি বই অগোছালো করে রাখা পছন্দ করি না। পরী মাথা নাড়ায়। ইসমাম চলে যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে ওঠে, রামগরুরের ছানা। বাড়ির সবাই সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। দোতলার লিভিং রুমের বাতি নিভিয়ে রাখা। আলো একবার দরজা খুলে দেখে ইসমামের ঘরের বাতি জ্বলছে। আলো সাথে সাথেই ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই পিশাচটা এখনো ফেরেনি। বিষয়টি আলোর কাছে খুব স্বস্তির। যতক্ষণ দূরে থাকে এই বন্দিশালার ভেতরও আলো নিজেকে খানিকটা মুক্ত স্বাধীন মনে হয়। কিছুক্ষণ বিছানায় বসে থেকে বারান্দায় চলে যায় সে। ইয়াসারের বাড়িতে কোনো এক অদ্ভুত কারণে এই খোলা বারান্দাটাকে আলোর পছন্দ হয়েছে। আলোকে আলোদের বাড়িতে আলোর ঘরেও একটা খোলা বারান্দা রয়েছে, তবে সেটাও এতটা বড় নয়। এই বারান্দা এই বারান্দাটা বিভিন্ন দেশি ফুলের গাছে সজ্জিত। একপাশে কিছু ক্যাকটাসের টব। আলো ডানে তাকিয়ে দেখতে পায় তার শুকাতে দেয়া শাড়িটা এখনো বারান্দায় দড়িতে ঝুলছে। আলোর দাদি দেখতে পেলে এতক্ষণে আলোকে 10টা ধমক দিয়ে মাথা গাঁটটা মারতো, বলতো, মাইয়া মানুষের গায়ের পোশাক রাইতে বাইরে রাখতে নাই, এটাও বুইলা যাস হতচ্ছেরি। আলো শাড়িটা তুলে নিয়ে ঘুরে দাঁড়াতেই থমকে যায়। বাড়ির পেছন দিক থেকে ধূপধাপ শব্দ আসছে। মনে হচ্ছে মাটিতে গর্ত খোঁড়ার জন্য কোদাল চালানো হচ্ছে। শাড়িটা পুনরায় দড়িতে রেখে ধীর পায়ে হেঁটে রেলিং ঘেঁষে দাঁড়ায় সে। নিচু হয়ে তাকাতে চমকে ওঠে। সামিন ইয়াসার মির্জা টর্চ হাতে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে পোনা চাচা বলে লোকটা। আরেকটা অচেনা লোক মাটি খুঁড়তে ব্যস্ত। পাশেই একটা বস্তা, মুখ বন্ধ করা রাখা। গর্তটার দিকে তাকাতেই আলো হতভম্ব হয়ে যায়। এত বড় গর্ত দিয়ে কি হবে? আর ওই বস্তায় কি আছে? আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস নেয়। তারপর 2 মিনিট সময় নিয়ে কিছু একটা ভাবে। তার চোখ মুখ আতঙ্কের ছেয়ে যায়। রুদ্ধশ্বাসে দৌড়ে ঘরের সিটকিনি খুলে নিচে নামে। ফুলির মা আর সিতারা তখনও জেগে। আলোকে দেখে ফুলির মা চেঁচিয়ে ওঠে। আরে বড় ভাবি, দৌড়াইয়া কই যান? আলো দৌড়ে সদর দরজার দিকে যায়। সিতারা ঘাবড়ে গিয়ে বলে, পালাচ্ছে নাকি? দরজা খুলে আলো সোজা বাড়ির পেছনের দিকটাতে যায়। কি করছেন এখানে আপনারা? আলোর কণ্ঠস্বর শুনে সামিন ঘুরে তাকায়। তার চোখে মুখে হতভম্ব ভাব। পোনা চাচা অবাক হয়ে যায়।
আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ইয়াসারের দিকে তাকিয়ে। ইয়াসার কপাল কুঁচকে ফেলে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি তুমি এখানে কেন এসেছো? বস্তায় কি আছে? তেজি কণ্ঠে জানতে চায় আলো। সামিন একবার বস্তার দিকে তাকিয়ে আলো চোখের দিকে তাকায়, তারপর বলে, তোমার কাজ কি চেনে? ভেতরে যাও আলো। কার লাশ বস্তায়? কোন মায়ের কোল খালি করেছেন আপনি? কোদাল হাতে নিয়ে অচেনা লোকটার মুখ হা করে দাঁড়িয়ে আছে। পোনা চাচা মিনমিন করে বলে, ভেতরে যাও বৌমা, ইয়াসের বাবা রেগে যাচ্ছে। আলো পোনার দিকে তাকিয়ে নরম গলায় বলে, চাচা আপনিও? আপনাকে আমি সহজ সরল লোক ভেবেছিলাম, শেষমেশ আপনিও টাকার জন্য এই অমানুষটার সাথ দিচ্ছেন। বৌমা কি বলছো এসব তুমি? সামিন পোনাকে থামিয়ে দিয়ে আলোকে বলে, ভালোই ভালোই বলছি, ভেতরে যাও আলো। পাড়া প্রতিবেশী জেগে যাবে, এত জোরে চেঁচিও না, সিন ক্রিয়েট করো না। জেগে যাক, সবাই দেখুক এখানে কি হচ্ছে, আপনার আসল রূপটা দেখুক। চেঁচামেচিতে এতক্ষণে বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে সেখানে। ইসমাম, ইলহাম, ঈশিতা, ঋতু, ফুলির মা, সিতারা, পরি, ইহান সবাই এসেছে। সামিন ইয়াসার দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্য হয়েও না তুমি আমার, তুমি ঘরে যাও। বস্তায় কি আছে? আলো ইয়াসারের চোখে চোখ রেখে প্রশ্ন করে। সামিন ইয়াসার কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে পোনা চাচার দিকে তাকায়। পোনা চাচা গিয়ে বস্তায় মুখ খুলে সবটা ঢেলে দেয় মাটিতে। আলো হাওয়ে সেদিকে তাকিয়ে থাকে। বস্তায় শুকনো পাতা এবং কচুরিপানা ছিল। আলো পোনার মুখের দিকে তাকায়। পোনা নিচু স্বরে বলে, গাছের জন্য কম্পোস্ট বানানোর স্থান প্রস্তুত করছিলাম বৌমা। আলো মাথা ঘুরিয়ে চোখ তুলে ধীরে ধীরে সামিন ইয়াসারের দিকে তাকায়। সামিন কটমট দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাগে তার হাত সে মুষ্টিবদ্ধ করে রেখেছে। আলো একটা ঠোক গিলে ফেলে, মনে মনে বলে ওঠে, সিংহের নাকি সুরসুরি দিয়েছিস আলো, আজ তোর খবর আছে। ইসমাম আলোর দিকে তাকিয়ে সামিনকে বলে ওঠে, কি হচ্ছে এখানে ভাইয়া? কোনো সমস্যা? সামিন ইসমামের কথায় উত্তর না দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, বেশি বেশি করতে আমি নিষেধ করছি আলো, ঘরে চলো। আজ তোমাকে এমন শিক্ষা দেবো তুমি আজীবন মনে রাখবে, ফটকার চালাক মেয়ে। দরজা লক করে সামিন আলোর দিকে তাকায়। তাকে দেখে আলোর হঠাৎ খুব ভয় হচ্ছে। এতটা ক্ষেপে যেতে ইয়াসারকে সে কখনোই দেখেনি। আলো প্রথম দিন থেকে ইয়াসারকে যত অপমান করেছে, গায়ে থুতু মেরেছে, গায়ে হাত তুলেছে, ইয়াসার কখনো মেজাজ দেখায়নি। ঠান্ডা মাথায় আলোকে বরদাস্ত করে গিয়েছে। কিন্তু আজ সামিন ইয়াসার যেন অন্য রূপ ধারণ করেছে। আলো একটা ঢোক গিলে ফেলে কণ্ঠে তেজ ফিরিয়ে এনে বলে, ইয়াসার দাঁত কিরমির করে আলোর দিকে এগিয়ে যায়। আচ্ছা তাই নাকি? আলো ভয় পেয়ে গেলেও টান টান হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসার আরেকটু এগিয়ে গিয়ে আলোর হাতের কবজি ধরে দাঁত খিচিয়ে বলে, বারবার করতে নিষেধ করেছি না আলো, বেশি বোঝো তুমি। হ্যাঁ, আজ তোমার এই হাল আমার বেশি বোঝার কারণে তোমার বেশি বোঝার কারণে তুমি কি তা জানো কেন আমায় জন্ম মেরেছিলে সেদিন? আলো ইয়াসারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গায়ের সমস্ত শক্তি খরচ করে। ইয়াসার তার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলে, কই তোমার অর্জন কোথায়? একটা স্টেপ দেখাও তো দেখি কেমন কারাতে জানো তুমি। আলো 2 মিনিট গলা কাটা মুরগির মতো ছটফট করে নিস্তেজ হয়ে পড়ে। নিষ্প্রাণ গলায় বলে, রাত 10টার সময় মানুষ কম্পোস্ট বানাতে চায়? আমার জায়গায় অন্য কেউ হলে সেটাই ভাবতো, যেটা আমি ভেবে ফেলেছি। সেজন্য আমাকে খুনি বানিয়ে দেবে? কেন, ভুল বললাম কোথায়? আমার ভাইদের মেরে বড় ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে কিংবা মিউনিসিপ্যালিটির ড্রেনে ফেলে দিয়ে আসবেন, বলবেন নি এমন কথা? সামিন থতমত খেয়ে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মিনমিন করে বলে, ভয় দেখিয়েছি শুধু, করতাম না কিছু, খুন খারাপই কখনো করিনি। রাত 10টার সময় কম্পোস্ট কে বানাবে পাগল ছাড়া? আমি রাত 3টার সময় বানাবো, তাতে তোমার কি? হ্যাঁ, গোয়েন্দা বাপের গোয়েন্দা কন্যা। কণ্ঠে তেজ নিয়ে বলে ওঠে সামিন। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে।
সামিন আবারও আগের মূর্তি ধারণ করে বলে, আর যদি কখনো দেখি আমি বেশি লম্ফঝম্প করেছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আজ কিছু বললাম না, চেয়েছিলাম শাস্তি দিতে, দিলাম না। মেয়ে মানুষ, দুর্বল প্রজাতি, তাই। কি করতেন? গায়ের জোর দেখাতেন? আপনার মতো কাপুরুষেরা আর কি বা পারে? সব পারিবারিক শিক্ষা। নিজের মা চাচিকে দেখেছেন আজীবন বাবা চাচার পায়ের তলায় পিষ্ট হতে, সেটাই শিখেছেন। আপনার মতো পুরুষেরা ওই কথিত পুরুষ ধর্মের অনুসারী পূজারী। আচ্ছা, আর তোমার বাবা কি করতো? তোমার মাকে মাথায় উঠিয়ে নাচতো সারাদিন? ঠান্ডা গলায় বলে ইয়াসার। আলো কিছুক্ষণ চুপ করে ইয়াসারের চোখে চোখ রেখে বলে, আমার বাবাকে দেখেছি সারা জীবন আমার মাকে বুকে রেখেছে, না মাথায় না পায়ের তলায়। একজন স্ত্রীর স্থান তার স্বামীর বুকে। আলোর এই একটা কথায় কি ছিল সামিন জানে না, কিন্তু এই একটা কথায় সামিন থমকে গিয়েছে। সামিনের স্ত্রীর সম্পর্কে সমীকরণের পাঠের হাতখড়ি হলো সামিনের। সেটা টের পেল না কেউই। দীর্ঘ সময় অতিবাহিত হয়। আলো বলতেই থাকে, অবশ্য আপনি এসব বুঝবেন কি করে? আপনার বাবা আপনার সামনে কখনো আপনার মাকে বলেছে ভালোবাসি? সামিন রোবটের মতো মাথা নাড়িয়ে না বলে, যেন সে আলোর হাতে চাবি দেয়া পুতুল হয়ে গিয়েছে। আলো বলে, কিন্তু অসংখ্যবার আপনার সামনেই আপনার মাকে ধমকেছে, তাই তো? সেই জন্যই তো শুধু শিখেছেন স্ত্রী ধমকের জিনিস তুচ্ছ। কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে সামিন হঠাৎ করে নরম গলায় বলে ওঠে, বেশি চেঁচিয়ে কথা বলবেন আর। পাড়া প্রতিবেশী ভয়ঙ্কর লেভেলের কচুরে উল্টোপাল্টা কথা বানাতে ছাড়বে না। আমি সেটা বরদাস্ত করবো না একদমই। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আমি কোনো জোর খাটাবো না। হাহ, দুর্বল জাতি তোমরা, জোর খাটানোর প্রয়োজনও নেই। আজ যে শাস্তি তোমায় দিতে চেয়েছিলাম সেটা হলো তোমার মুখে স্কচ টেপ লাগিয়ে রাখতাম। ইলহাম চোখ তুলে তার পিয়ে সিফাতের দিকে তাকায়, তারপর হাতের ফাইলটা দেখতে দেখতে বলে, ইহান এসেছে সাথে, পাঠিয়ে দাও। সিফাত বলে। ইলহাম হাতের ফাইলটা বন্ধ করে দাঁড়িয়ে যায়। জুই কেবিনের পর্দা সরিয়ে ভেতরে ঢোকে। সিফাত চলে যায়। ইলহাম জুইয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে। বেগুনি রঙের পাতলা জর্জেটের শাড়ি, বড় গলার ব্লাউজ, ঠোঁটে করা করে লিপস্টিক। ইলহাম গম্ভীর কণ্ঠে বলে, এভাবে সেজে অফিসে এসেছো কেন? জুই একটা অনর্থক হাসি হেসে ইলহামের সামনে চেয়ারে বসতে বসতে বলে, প্লিজ ইলহাম, এসব তোমার ওই হাড়হাবাতে বউর সাথে করো, আমার সাথে নয়। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, আমার যেভাবে ইচ্ছা সেভাবে সাজবো। ইলহাম হেসে গদগদ হয়ে বলে, ওকে ওকে, রাগ করো না। আসলে তোমার এই সৌন্দর্য অন্য কেউ দেখলে আমার হিংসে হয়। কেন বুঝো না এটা? জুই ইলহামের দিকে সামান্য ঝুঁকে বলে, এসব কথায় কথায় আর চিড়ে ভিজবে না ইলহাম, আসল কথা বলো। বিয়েটা কবে করছো আমায়? কেন তোমার ওই বউকে ঘাট ধরে বের করে দিচ্ছ না? তোমার বড় ভাইকে কেন এত ভয় পাচ্ছ? ইলহাম একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, বাইকে ভয় পাচ্ছে না জুই, ইহানের কথা ভাবছে। মা ছাড়া কিছুই বোঝে নাও, আর একটু বড় হোক তারপর না হয়। জুই ইলহামের কথা শুনেই কপাল কুঁচকে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, আর 1 বছর সময় দিলাম, তারপর যদি ওকে না তাড়িয়ে দাও না, তাহলে আমাকে তুমি হারিয়ে ফেলবে। ভাবি, ঈশিতার ডাকে ঋতু শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ে। ঈশিতা এসে ঋতুর কাঁধে হাত রেখে চিন্তিত হয়ে বলে, কাঁদছো কেন? ভাইয়ার সাথে কিছু হয়েছে? ঋতু কান্না ভেজে কণ্ঠে বলে, ওই মেয়েটা আবার তোমার ভাইয়ের অফিসে এসেছে আপু। ঈশিতা রেগে গিয়ে বলে, আমি বারবার বলি চলো, বড় ভাইয়াকে বলি চলো, তুমি কেন আমার কথা শুনছো না? ভাইয়া ওনাকে শাস্তি হিসেবে ব্যবসা থেকে দূর করে দিবে আপু। আমি ওনার ভোগান্তি চাচ্ছি না। তাহলে মরো, তুমি মরে যাও। আলোর কণ্ঠ শুনে ঋতু আর ঈশিতা চমকে ওঠে। আলো তাদের দিকে তাকিয়ে আছে। ঋতু চোখ মুছে ওদিকে মাথা ঘুরিয়ে নেয়। আলো কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে, এই যে তুমি এদিকে তাকাও, এই বাড়ির লক্ষ্মী মেজো বৌমা, তাকাও বলছি। ঋতু ধীরে ধীরে তাকায় আলোর দিকে। আলো বলে, ঈশিতা আলোকে বলে, তুমি একটা জড় বস্তু,
একটা অবজেক্ট তুমি, তোমার মরে যাওয়া উচিত। এভাবে কথা বলবে না আলো, ভাবি এমনিতেই কষ্ট পাচ্ছে। আলো ঈশিতাকে উপেক্ষা করে বলে। কেন ওকে লাথি মেরে চলে যাচ্ছ না এখনো? তোমাকে কি আমার মতো জিম্মি করে রেখেছে? রাখিনি। তাহলে কেন একটা চরিত্রহীনের মায়ায় আটকে আছো? কবুল বলেছো বলে? ওর বাচ্চা পেটে ধরেছো বলে? হ্যাঁ তাই তাই। ডুকরে কেঁদে ওঠে ঋতু। আলোর কণ্ঠে তেজ নিয়ে বলে। তোমাদের মতো অবজেক্টদের মরে যাওয়াই উচিত। ঋতু কাঁদতে কাঁদতে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু ছুটে যায়। আলো দাঁড়িয়ে আছে। ইসমাম পিছন থেকে বলে। এখানে কি নারী মুক্তির আন্দোলন চলছে? আলো ঘুরে পেছনে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। ইসমাম আলোর দিকে এগিয়ে যায়, নিচু স্বরে বলে। তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি অদ্রিতা। বেগম রোকেয়ার থেকে কোনো অংশে কম না তুমি। আর আমি তোমাকে যত দেখছি তত আমার মেজাজ খারাপ হচ্ছে। ঋতুর চেয়েও বড় জড়বস্তু তুমি। একটা ক্রিমিনাল ভাইয়ের হনুমান তুমি। ইসমাম চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দ্রুত পায়ে হেঁটে সামিনের ঘরে চলে যায়। ইসমাম ঠায় দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে ওঠে। বারবার বলেছি এসবে জড়িও না জড়িও না, কিন্তু না, তোমার তো সাহসিকতা দেখাতে হবে। তোমার আর ভাইয়ার সংঘাতে আমার অনুভূতিকে জলাঞ্জলি দিতে হলো অদ্রিতা। গাড়ি থেকে নেমে গাড়ি থেকে নেমে ইমতিয়াজ মির্জা শান্তিনীরের অন্দরমহলে প্রবেশ করে। রিয়াজ গাড়ি থেকে তার ব্যাগ নামিয়ে লিভিং রুমে রেখে চলে যায়। গায়ের ব্লেজার খুলে একটা ডিভানের উপর রেখে ইহানকে ডাকতে থাকে। রান্নাঘর থেকে ঋতু বের হয়ে অবাক চোখে তাকায়। বাবা আপনি, আপনার তো সামনের সপ্তাহে আসার কথা ছিল। ছিল, কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আর বসে থেকে কি করতাম। ইহান দাদুর কথা খুব মনে পড়ছিল। সে কোথায়? তার ফুপির কাছে। ঋতু আমতা আমতা করে জবাব দেয়। সে আসলে চিন্তায় পড়ে গিয়েছে সামিন ইয়াসার বাড়িতে নেই। এই অবস্থায় তার শ্বশুর যদি আলোকে দেখে তাহলে ঋতু কি বলবে। সিঁড়ি বেয়ে ইসমাম নিচে নেমে দাঁড়িয়ে পড়ে। ইমতিয়াজ মির্জা উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইসমামের দিকে। ইসমাম কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে। কেমন আছেন বাবা? ভালো। তুমি হঠাৎ কি মনে করে? আমি তো ভেবেছিলাম একেবারে আমার জানাজায় এসে উপস্থিত হবে। ইসমাম এগিয়ে গিয়ে বাবার সাথে সৌজন্যমূলক কোলাকুলি করে নিচু স্বরে বলে। কাজ ছিল কিছু। ও আচ্ছা আচ্ছা, আমাদের জন্য আসুনি তাহলে। ইসমাম কিছু বলে না। ইমতিয়াজ স্বাভাবিক গলায় বলে। এসেছো যখন নিজের ভাগটা বুঝে নিও, আর তার সাথে নিজের দায়িত্বটাও। সিঁড়ি বেয়ে আলো নিচে নেমে আসে। ঋতু মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলে। এরও ঠিক এই মুহূর্তেই নিচে নামার ছিল। ইয়া মাবুদ, আমি এখন কি করব? ইমতিয়াজ মির্জা অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলো নেমে দাঁড়িয়ে পড়ে লিভিং রুমে। ঋতু একবার আলো আর একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকায়। ইমতিয়াজ মির্জা আলোর দিকে তাকিয়ে থমকে ওঠে। এই মেয়ে, এখানে কি তোমার? ও এখন এই বাড়ির লোক বাবা, তোমার বড় ছেলের বউ। সামিন ইয়াসারের কণ্ঠ শুনে ইমতিয়াজ মির্জা সদর দরজার দিকে তাকায়। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বাবার দিকে তাকিয়ে আছে সামিন। এয়ারপোর্টে নেমেই ইমতিয়াজ বড় ছেলেকে ফোন করেছিল। সামিন তাই ছুটে এসেছে যাতে আলোকে নিয়ে কোনো ঝামেলা তৈরি না হয়। বড় ছেলের বউ মানে? হতভম্ব হয়ে যায় ইমতিয়াজ মির্জা। সামিন বলে। মানে আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। আলো সামিন ইয়াসারের দিকে তাকিয়ে তার বাবার দিকে তাকায়। সে মনে মনে খুব চাচ্ছে এখন বাবা ছেলের যুদ্ধ লেগে যাক। ইমতিয়াজ মির্জা ছেলের দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে। তুমি কি আমার সাথে মজা করছো? তোমার সাথে মজা করতে আমি আতাউর আলমের মেয়েকে বাড়িতে এনে শাড়ি চুরি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে রাখবো বাবা? কোন সাহসে তুমি এই কাজটা করলে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? শেষে ওই আতাউর আলমের মেয়েকে, যে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করেছিল, এই মেয়েটা তোমাকে চর মেরেছিল ভরা জনসভায়, সেটা তুমি ভুলে গিয়েছো? সামিন বাবার কথায় উত্তর না দিয়ে আলোর দিকে তাকায়, তারপর বলে। তোমার শ্বশুর, সালাম দাও। আলো একবার সামিন একবার ইমতিয়াজকে দেখে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়।
সামিন কোনো এক অজানা কারণে হেসে ফেলে। সে আসলে আগে থেকেই জানতো আলো ঠিক এই কাজটাই করবে। ইমতিয়াজ মির্জা বলে, কি ঔদ্ধত্য এই মেয়ের! এটা তুই কি করলি বেটা? তাও আমাকে না জানিয়ে। গদি সেরেছি দেখে দাম দিচ্ছিস না তো? কেন করেছিস ওই মেয়েকে বিয়ে, বল? ভালো লেগেছিল। সামিন বাবাকে আসল কথাটা বলে না। ইসমাম ভাইয়ের কথা শুনে ভাইয়ের মুখের দিকে তাকায়। সামিন বলতে থাকে, এটা একটু আলাদা, তাই ভালো লেগেছিল। আমি সংসার করতে পারলে তোমার অসুবিধা হবার কথা না বাবা। আমি যে বিয়ে করি সেটা তো তুমিও চাইতে। তাই বলে আতাউরের মেয়েকে? সামিন এক রহস্যময় হাসি দিয়ে বলে, হ্যাঁ, আতাউরের মেয়ে অদ্রিতা আলোকে। পাশের পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে আছে। ইমতিয়াজ মির্জা ছেলের উপর প্রচন্ড অভিমান করে নিজের ঘরে বসে আছে। ইহানকে ছাড়া কাউকে সে ঘরে ভেতর ঢুকতে দিচ্ছে না। সামিন স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া দাওয়া করে দোতলায় উঠে গিয়েছে, যেন কিছুই হয়নি। দোতলা থেকে পরিতার ব্যাগ গুছিয়ে নেমে ডাইনিং রুমে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ায়। ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, আসছি আপু। আবার সামনের সপ্তাহে আসবি, বারবার ফোন দিতে আমার ভাল লাগে না। পরি মাথা নাড়ায় ঠিকই, কিন্তু মনে মনে বলে, তোমার এই রামগরুরের ছানা ভাইটা যতদিন এখানে আছে আমি এই পথে আর আসছি না। পরি চলে গেলে ইসমাম বলে, মেয়েটার কি কোনো সমস্যা আছে? কেন বলতো? কেমন অ্যাবনর্মাল, হাঁটা চলা করে অদ্ভুতভাবে, সামান্য কথা বললেই লাফিয়ে ওঠে। অতিরিক্ত ন্যাকা মনে হয় না তোর? ও কি পোনা চাচার প্রিম্যাচিওর বেবি ছিল? ঈশিতা ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর কণ্ঠে ইসমামকে বলে, বিদেশে থেকে থেকে খ্যাপা মেয়েদের দেখে দেখে পরীর মতো মিষ্টি নম্র ভদ্র মেয়েকে ন্যাকা লাগবেই স্বাভাবিক। ইসমাম ঈশিতার দিকে তাকিয়ে বলে, তুই এত খেপে যাচ্ছিস কেন? আচ্ছা, ন্যাকা শব্দটা আমি ফিরিয়ে নিলাম। পরি হচ্ছে খাঁটি বাঙালি নারী, হয়েছে? ঈশিতা কোনো কথা বলে না, নাক চোখ কুঁচকে খেতে থাকে। এ বাড়িতে একটা ছেলেও একটু ভদ্র সভ্য হলো না, এটাই তার আফসোস। সামিন খেয়াল করেছে সকাল থেকে আলোর মুখটা অস্বাভাবিক অন্ধকার হয়ে আছে। খেতে পর্যন্ত যায়নি নিচে। পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে জামা বদলে বেরিয়ে আসে সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম মাখতে মাখতে আবারও আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বিছানায় বসে আছে। গাড়ির চাবি আর সানগ্লাস নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সামিন। আলোর দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে চায়। ইহানকে স্কুলের জন্য বিদায় জানাতে পোচের নিচে এসে দাঁড়ায় ঋতু। পোনা চাচা ইহানকে স্কুলে আনা নেয়া করে। ঋতুকে দাঁড়িয়ে থাকতে দেখে সামিন বলে, একটা কাজ করে দেবে ঋতু? কি কাজ ভাইয়া? অবাক হয়ে তাকিয়ে আছে ঋতু। ভাবি আসবো? ঋতুর কণ্ঠস্বর শুনে আলো নড়ে চড়ে বসে গম্ভীর কণ্ঠে বলে, এটা আমার ঘর না, এত পারমিশন নেওয়ার কিছু নেই। ঋতু ভেতরে ঢোকে, আলোর দিকে তাকিয়ে বলে, কাঁদছিলেন নাকি ভাবি? কিছু বলার থাকলে বলে বিদায় হও, এই বাড়ির লক্ষ্মী মেজো বৌমা। ঋতু এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসে। আলোর চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কি কোনো কারণে কষ্ট আছেন? আলো ঋতুর দিকে তাকিয়ে বলে, জোর করে তুলে এনে বিয়ে করেছে তোমার ভাসুর। প্রতিটা দিন কতটা মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছি আমি, আর তুমি আমাকে এই প্রশ্ন করছো? না, আমি আনন্দে আছি, এত আনন্দে আছি যে আনন্দে তোমাদের সবাইকে খুন করতে ইচ্ছে হচ্ছে। ঋতু বলে, ঠিক সেটা না ভাবি, বলতে চাইছি শারীরিক কোনো সমস্যা, ডাক্তার ডাকবো কি না? আলো চুপ করে বসে থাকে। ঋতু বলতে থাকে, শারীরিক সমস্যার কথা আমার সাথে শেয়ার করতে পারেন ভাবি, আমি তো আপনার বোনের মতো। কয়েক মুহূর্ত পরে আলো বলে ওঠে, ভাই দুটোর আজ জন্মদিন। প্রত্যেক বছর এই দিনে আমি কত কিছু করি ওদের নিয়ে। আজ দেখো, মুখটাও দেখতে পারছি না আমি আমার ভাইদের। এতটুকু বলে আলো থেমে যায়। কাঁধে এসব বলছে সে? এদের বলে কি লাভ? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আজ বউবাজার এলাকায় ফ্লাইওভারে নির্মাণ প্রকল্প নিয়ে মিটিং বসেছে। শহরের নবনির্বাচিত মেয়র সামিন ইয়াসার মির্জা কাগজপত্র ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। পাশ থেকে চা দিতে আসা
50 ঊর্ধ্ব এক মুরব্বি সালাম দিয়ে বলে। সামিন কাগজ থেকে চোখ সরিয়ে লোকটাকে দেখে, চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি? সামিন কাগজগুলো একজন প্ল্যানিং অফিসারের হাতে দিতে দিতে বলে। আপনি আমাকে আপনি আপনি করে কেন বলছেন চাচা? আমি তো আপনার ছেলের বয়সী। লোকটা খুশি হয় সামিনের কথায়, কিন্তু বলে। সামিন ভ্রু কুঁচকে ফেলে, তারপর শুকনো একটা হাসি দিয়ে বলে। আমি শুধুই সেবক চাচা, এসব কথা বলবেন না, এগুলো বলা ঠিক না। রাহাত কোথা থেকে এসে সামিনকে বলে। ভাই সাইডে চলেন, একটু কথা আছে। সামিন অবাক হয়ে রাস্তার পাশে গিয়ে বলে। কি? লেজের কাজ নিয়ে ঝামেলা করছে বুইয়ার দল। নিজের মেয়াদ শেষ কিন্তু দখল ছাড়ছে না। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে। জাস্ট কটা দিন অপেক্ষা কর, ওদের ইচ্ছে মতো উঠতে দে, আমি দেখব বিষয়টা। রনি এসে বলে। ভাই কি কাজ বলেন, কি করতে হবে? একটু বয়েজ কলেজে যা। রনি হাঁ হয়ে সামিনের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর রাগ দেখিয়ে বলে। ভাই এর জন্য কিন্তু আমাকে আলাদা বেতন দিতে হবে বলে দিলাম। আপনার ওই দুদু ভাতু শ্যালক দুটোকে দেখভাল করার চারটেখানি কথা না। সামিন রনির কথায় হেসে ফেলে। ফুলির মা একবার আলোর দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মন দেয়, তারপর কিছুক্ষণ যেতেই বলে ওঠে। বিয়ার সময় ফুলির বাপটারেও আমার পছন্দ হয়েছিল না ভাবি। বাপ মা এক প্রকার জোর করেই বিয়ে দিয়েছিল। প্রথম প্রথম আমিও আপনার মতো স্বামীরা কাছে কাছে ঘেঁষতে দিতাম না। পরে কেমনে কেমনে জানি মায়ায় পড়ে গেলাম মানুষটার। আপনিও পারবেন দেখেন, ভাইজান আমার লাখে এক। আলো চোখ রাঙিয়ে ফুলির মায়ের দিকে তাকিয়ে বলে। ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার যাও। ফুলির মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে বিড়বিড় করে বলতে থাকে। এই শহরের কত বড় বড় লোক তাদের মেয়ে বড় ভাইজানের কাছে বিয়ে দিতে প্রস্তাব পাঠাইতো। আলো উঠে দাঁড়িয়ে ফুলির মাকে একটা কঠিন কথা বলতে যাবে, অমনি নিচতলা থেকে কেউ ডেকে ওঠে। আপু, আলো থমকে যায়, এক পলক ফুলির মায়ের দিকে তাকায়। ফুলির মা কিছু বুঝতে পারছে না, নিজেকেও আবারও ডেকে ওঠে। আপু, আলো কয়েক মুহূর্ত থম মেরে দাঁড়িয়ে থেকে ছুটে ঘর থেকে বের হয় না, সে ভুল শোনেনি। আজান আয়াত ডাকছে তাকে, কিছু ভুল শোনেনি সে। দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকে আলো। মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, নিচে তাকায়। আজান আয়াত লিভিং রুমে দাঁড়িয়ে আছে। আলো ছুটতে ছুটতে নিচে নামতে থাকে। সামিন ইয়াসার সিঁড়ির কাছটাতে দাঁড়িয়ে আছে। আলো দ্রুত পায়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। সামিন তাকে ধরে ফেলে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এক পলক সামিন ইয়াসারের দিকে তাকিয়ে সে কপাল কুঁচকে ফেলে। ইয়াসারের হাত সরিয়ে দিয়ে সামনে এগিয়ে যায়। আজান আয়াত বোনের দিকে ছুটে আসে। দুহাতে নিজের ভাই দুটোকে আগলে নিয়ে আলোর চোখ দুটো বন্ধ করে ফেলে। কয়েক মুহূর্ত তিন ভাই বোন চুপ করে থাকে। সামিন ওদের দিকে তাকিয়ে দেখতে থাকে ওদেরকে। নীরবতা ভেঙে আলো বলে ওঠে। তোরা তোরা এখানে কিভাবে? আজান আয়াত চুপ করে সামিনের দিকে ভীতু চোখে তাকায়। এর মধ্যে একটা লোক এসে বেশ বড় সাইজের একটা বক্স রেখে চলে যায়। আলো আজান আয়াতের দৃষ্টি অনুসরণ করে সামিনের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর আজান আয়াতের দিকে ঘুরে বলে। কি করেছে ওই লোকটা তোদের সাথে? মেরেছে তোদের? ভয় দেখিয়েছে? কি করেছে বল? আজান আয়াত কিছু বলার আগেই সামিন ঠান্ডা গলায় জবাব দেয়। ওসব কিছুই করিনি, শুধু কলেজের সামনে থেকে ধরে এনেছি। আলো হতভম্ব হয়ে সামিনের দিকে ফিরে তাকায়, রাগী গলায় বলে। ধরে এনেছে মানে? কেন ধরে এনেছে? গুন্ডা কোথাকার ক্রিমিনাল। সামিন আলোর দিকে তাকিয়ে বলে। যা বাবা, সকাল থেকে তো ফ্যাচ করে কাঁদছিলে ভাইদের দেখতে পারছো না বলে, এনে উপকার করলাম, তা তো আমি গুন্ডা? ইয়ে তো ভাই না ইনসাফি। হ্যাঁ, আলো সামিনের দিকে তেড়ে যায়। সেই জন্য ওদের তুলে আনবেন, সব কিছু গায়ের জোর করবেন, ক্ষমতার জোরে। তুলে আনিনি, কলেজের গেটের কাছে আমার লোক দাঁড়িয়েছিল,
ওরা বেরোতে ওদেরকে জিজ্ঞেস করা হয় ওরা তোমাকে দেখতে চায় কিনা। ওরা হ্যাঁ বলেছে, তারপর নিয়ে এসেছে ওদের। জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো। আলো আজান আয়াতের দিকে তাকায়। আয়াত বলে, খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে আপু। আলো ভাইয়ের গায়ে দুমদাম কিলখুশি মারতে মারতে বলে, সেই জন্য গুন্ডাদের সাথে চলে আসবি? তোদের বুদ্ধি হবে না? ওরা কি করেছিল মনে নেই? যদি তোদের মেরে দিত, যদি ইয়াবা ভরে দিত ব্যাগে, জানিস না ওরা কত ভয়ঙ্কর, জানিস না? সামিন আলোকে কয়েক মুহূর্ত দেখে কণ্ঠস্বর গম্ভীর করে বলে ওঠে, ব্যাস, নাটক অনেক হয়েছে, এখন এসব বন্ধ। ভাইদের নিয়ে কেক কাটো আর হ্যাপি বার্থডে খতম করো। ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, নয়তো তোমার বাবা স্ট্রোক করবে পুরা। সামিন বক্স খুলে একটা বিশাল সাইজের কেক বের করে একটা টেবিলের উপর রাখে। একে একে বাড়ির সবাই লিভিং রুমে চলে এসে ওদের দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সামিন আলোর হাতে ক্যান্ডেল ধরিয়ে দিয়ে বলে, না ওইটা। আলো সামিনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হাতের ক্যান্ডেলটা ছুঁড়ে মেরে দেয় সে। আজান এসে আলোর হাত ধরে নরম গলায় বলে, থাক না আপু, চলো কেক কাটি। এমন সুযোগ যদি আর কখনো না পাই। আলো ভাইয়ের শুকনো মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, চল। 3 ভাই বোনের মিলে কেক কাটছে। সামিন এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ভাইয়ের কেক খাইয়ে দিয়ে তাদের কপালে গভীর চুমু এঁকে দেয় আলো। চোখ ছলছল করছে তার, ঠোঁট কাঁপছে। কিছুক্ষণ সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর নীরবতা ভেঙে আলো সামিনের দিকে কঠিন দৃষ্টি দিয়ে তাকায়। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে ওঠে, ওদেরকে সেফলি বাড়ি পৌঁছে দিবেন ভদ্রতার সাথে, আর কোনো গুন্ডামি নয় ইয়াসার মির্জা। রাতের খাবার খেতে আলো নিচে যায়নি। সিতারা সামিনের কথায় আলোর ঘরে দিয়ে গিয়েছে খাবার টেবিলে ইমতিয়াজ মির্জা খেতে বসেছে ছেলেদের নিয়ে। খেতে খেতে বড় ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চাচ্ছ কি আসলে তুমি? এত বড় একটা অঘটন ঘটিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারছো না? শত্রুর মেয়ের সাথে আর যাই হোক সংসার হয় না, এতটুকু বোঝার ক্ষমতা নেই তোমার? সামিন চুপচাপ খাচ্ছে। বাবার কথায় উত্তর দিতে ইচ্ছুক নয় সে। ইমতিয়াজ নিজের ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত ধুয়ে উঠে পড়ে। এখন বলে তো লাভ নেই, এসব তো তারই ভুল। নিজের হাতে ছেলেগুলোকে জেদি আর বেপরোয়া তৈরি করেছে। এখন কার কাছে অভিযোগ জানাবি সে? অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরায়। কিছু সময় ভাইদের কাছে পেয়েছিল সে, তাতে কি আর মন ভরে? মনটা কেমন অশান্ত হয়ে আছে। ইচ্ছে করছে ওই লোকটাকে খুন করে এখান থেকে পালিয়ে যেতে। হাত দিয়ে চোখের পানি মুছে নেয় আলো। করবে না, কখনোই ক্ষমা করবে না ওই পিশাচটাকে সে, কখনোই না। কিছু সময় যেতেই আলোর কেমন অদ্ভুত ঠেকে। শুকনো পাতায় মর্মর শব্দ হচ্ছে। মাথা ঘুরিয়ে ডান পাশে ফিরে তাকায় সে। আজ বিকেলের দিকে ঝড়ো হাওয়ায় বয়ে গিয়েছে। কিছুক্ষণ খোলা বারান্দায় শুকনো পাতা ভর্তি হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়নি। আলো মেঝের দিকে তাকায়, পাতাগুলো অমন নড়ছে কেন? বেশ অবাক হয় আলো। খানিকটা ঝুঁকে তাকাতেই শিউরে ওঠে সে, বিকট শব্দে চেঁচিয়ে ওঠে, সাপ! সামিন ঘরেই ছিল। আলোর চিৎকারে ছুটে যায় বারান্দায়। আলোর ফ্যাকাশে মুখটা দেখে বারান্দায় দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। আলো উন্মাদের মতো ছুটতে ছুটতে এসে সামিনের বুকে হুমড়ি খেয়ে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় সামিনের চোখ দুটো রসগোল্লার সাইজের মতো বড় হয়ে যায়। আলো আতঙ্কে এতটাই জমে গিয়েছে যে সে খেয়ালই করেনি সে কাকে আঁকড়ে ধরে রেখেছে। কয়েক মুহূর্ত কেটে যায়। সামিন আলোর মাথার দিকে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে ওঠে, একটা সাপের ভয়ে ফেরাউনের বুকে আশ্রয় নিয়েছিল আসিয়া। আলো নিজেকে গুটিয়ে নিয়ে সরে দাঁড়ায়। সামিন এক পলক আলোর নিচু করে রাখা মুখটার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় কোথায় সাপ? আলো সামিনের দিকে ফিরে তাকায় না। ওদিক মুখ ঘুরিয়ে রেখে তর্জনী আঙ্গুল তুলে বারান্দায় ডান দিকটা দেখিয়ে নিচু স্বরে বলে, ওদিকে ছিল।
সামিন সাবধানে পা ফেলে এগিয়ে যায়। রেলিংয়ের কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে পোনা চাচাকে ডেকে বলে, চাচা, রিয়াজকে একটু পাঠিয়ে দিন তো। নিচ থেকে পোনা চাচা উত্তর দেয়, তোমার ঘরে বাবা? হ্যাঁ, আমার ঘরে, তাড়াতাড়ি। কথাটি বলে সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বারান্দায় এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো। আলো এখনো আতঙ্ক থেকে বের হতে পারছে না। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে দাঁড়িয়ে। রিয়াজ এসে দরজায় নক করতেই সামিন গিয়ে দরজা খুলে দেয়। তারপর বলে, ওসব কিছু না রিয়াজ, তুমি শেষ কবে কার্বলিক অ্যাসিড স্প্রে করেছিলে বাগানে? এখন আবার ছড়িয়ে দাও। ফুলির মাকে বলো বারান্দা থেকে এসব শুকনো পাতা পরিষ্কার করে দিতে। রিয়াজ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে যায়, কোথাও কিছু নেই। ফুলির মা এসে বারান্দা সহ পুরো ঘরটাই পরিষ্কার করে দিয়ে যায়। আলো তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। সামিন হালকা কেশে আলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। আলো চোখ তুলে তাকায়। সামিন বলে, সাপ তোমার চিৎকার শুনে মা গো বাবা গো বলে পালিয়েছে। আরব ঠিকই বলে, তোমার গলায় একটা অদৃশ্য মাইক রয়েছে। তুমি পলিটিক্স করলে মানাবে, মাইক ছাড়াই ভাষণ দিলে 3 কিলোমিটার দূর থেকেও শোনা যাবে। আলো খুব অপমানিত বোধ করল। কথাটা যেন তার কণ্ঠস্বর নিয়ে এমন কুৎসিত মন্তব্য এর আগে কেউ করেনি। কপাল কুঁচকে ফেলে, অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। এইমাত্র সে এই লোকটার কাছে একটা ভীতু মেয়ে প্রমাণিত হয়েছে। আলোর নীরবতা দেখে সামিন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, বাহ, এই না হলে নারী! ভয় পেয়ে কাচুমাচু মুখ করে রাখবে, মাথা নিচু করে রাখবে, তা না করে কখনো বৈশাখের বিলের নতুন কই মাছ কিংবা ঝিলের চিংড়ি মাছের মতো হাত পা ছুঁড়ে লাফালাফি করতে থাকো। তোমাকে মানায় না আলো। আলো সামিনের দিকে তাকায়, কিছু সময় নিয়ে বলে, আত্মবিশ্বাসী মেয়েদের পুরুষ অপছন্দ করে জানি, কারণ শক্তিশালী আত্মবিশ্বাসী মেয়েদের পাশে তারা ইনসিকিউর ফিল করে। এদেশে পুরুষেরা স্বভাবগত কারণে দুর্বল শ্রেণীর মেয়েদের পছন্দ করে এসেছে। কারণটা হলো নরম মাটিতে আঁচড় কেটে খুব আনন্দ পাওয়া যায়। পুরুষের পছন্দের তালিকায় 1 নম্বরে থাকে বোকা বোকা সুন্দরী মেয়ে, যে কথায় কথায় কুর্নিশ করবে, জেদ দেখাবে না। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, খুব কথা জানো তুমি আলো, বয়সের তুলনায় বেশি ভারী ভারী কথা বলো। তা এত আত্মবিশ্বাসী মেয়ে একটা সাপ দেখে কেন ভয় পাবে? হ্যাঁ, সাপটার দিকে তেড়ে যেতে, কারাতে করতে সাপটার সাথে কুংফু। কথাটি বলেই সামিন উচ্চস্বরে হেসে ওঠে। আলো কপাল কুঁচকে রাখে। হাসি থামিয়ে সামিন বলে, আমি ভাবতাম পৃথিবীতে তুমি আমাকে বেশি ঘৃণা করো, এখন দেখছি ওই সাপটা আরো বেশি দুর্ভাগা। আলো একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, সাপটাকে ভয় পাই আমি, আর আপনাকে ঘৃণা করি। দুটো আলাদা ইয়াসার মির্জা। আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডিভানের দিকে চলে যায় সামিন। কথাবার্তা যে দিক থেকেই শুরু হোক না কেন, শেষ হয় সামিনের প্রতি আলোর ঘৃণার ঘোষণার মাধ্যমে। রোজ রোজ দর্শকবিহীন এই স্টেজে একই সংলাপ শুনতে শুনতে সামিনের কানের পোকা ধরে গেছে। শুধু একটাই কথা, ঘৃণা করি ইয়াসার মির্জা, পিশাচ ইয়াসার মির্জা, ফেরাউন ইয়াসার মির্জা। বিরক্তিকর মেয়ে একটা। ডিভানে গা এলিয়ে দিতে দিতে সামির নিজের চিন্তা ভাবনা দেখে নিজে বেশ অবাক হয়। মনে মনে বলে ওঠে, জোরপূর্বক বিয়ে করে তুমি কি আশা করো সামিন? তোমার বউ তোমাকে মাথায় উঠিয়ে নাচবে, তোমার কাছে এসে বলবে প্রাণনাথ। ঘুমের মধ্যে মেয়েটা তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে না, সেটাই তোমার সৌভাগ্য ইয়াসার মির্জা। আলো দাঁড়িয়ে আছে। সামিন এসির পাওয়ার কমিয়ে দিয়ে নিজের গায়ে একটা চাদর টেনে নিয়ে ওদিক ফিরে শুয়ে বলে ওঠে, ঘুমো, ওই বেচারা সাপটা তোমার কাছে ইহো জনমে আর আসবে না। মারাত্মক ভয় পেয়েছে আজ সে। ইংরেজিতে স্পষ্ট করে অ্যালেক্স বলে ওঠে, কেন এমন করছো ইসাম? তোমার ভাইকে বলো সত্যিটা। ইসমাম স্ক্রিনে অ্যালেক্সের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, সম্ভব না অ্যালেক্স, একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। অ্যালেক্স ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলে ওঠে, লাভ কি কিছু হবে অ্যালেক্স? সবটা কি আগের মতো হবে? মাঝখান থেকে আজীবনের জন্য ভাইয়া আর আমার মধ্যে অদৃশ্য একটা দেয়াল তৈরি হবে। এইসব করে আমি কি অদ্রিতাকে ফিরে পাবো? এত কিছুর পরে অদ্রিতা মানবে আমাকে? আর ভাইয়া
আমি চাই না ওই লোকটা সব জেনে আত্মগ্লানিতে ভুগুক। চাই না তার মনে ঝড় তুলতে। ভাইয়ার সাথে আমার সম্পর্কটাকে অস্বাভাবিক করতে চাই না। আমার অনুভূতিটা ঠিক আগের মতোই আছে ইসমাম। আমার খুব দুঃখ হচ্ছে তোমার জন্য। এমন কথা বলো না অ্যালেক্স। সে এখন আমার ভাবি। কোনো অনুভূতি নেই আমার। এসব ভাবাও অন্যায়। কোনো অনুভূতি নেই। অ্যালেক্স চুপ করে থাকে। ইসমাম প্রসঙ্গ পাল্টে বলে, তোমার কথা বলো অ্যালেক্স। সফি কি রাজি হয়েছে? আর বলো না, রাজি ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে সে রাজি না। এই মেয়ে মানুষ এত অদ্ভুত কেন ইসমাম? ইসমাম অ্যালেক্সের কথায় হেসে বলে, তুই ঠিকই বলেছ অ্যালেক্স। পৃথিবীতে সব থেকে অদ্ভুত এই মেয়ে মানুষ। আজ ইহানের ইচ্ছে হয়েছে বাগানে বসে পড়াশোনা করার। তার ইচ্ছেকে সম্মান জানিয়ে বাগানে একটা টেবিল এবং দুটো চেয়ার পেতে দেয়া হয়েছে। শান্ত খুবই মনোযোগ সহকারে ইহানের হোমওয়ার্ক দেখছে। দোতলায় বেলকুনি থেকে তাদের দিকে তাকিয়ে আছে ঈশিতা। ঈশিতার কাছে লোকটাকে বাড়াবাড়ি পর্যায়ের ভদ্র মনে হয়। লোকটা নিজেকে যতটা ভদ্র, স্পষ্টবাদী, শিক্ষিত জাহির করে, আদৌ কি সে ততটা? কিছুক্ষণ তাকিয়ে থেকে ঈশিতা নিচে রান্নাঘরে চলে যায়। একটা প্লেটে কিছু খাবার সাজিয়ে সোজা বাগানে যায়। শান্ত ইহানকে রংধনু সম্পর্কে ধারণা দিচ্ছে। পেছন থেকে নরম গলায় ঈশিতা বলে উঠল, আসবো? শান্ত মাথা ঘুরিয়ে তাকায়। সে কিছুটা অবাক হয় ঈশিতাকে দেখে। ঈশিতা বলে, আপনার জন্য ভাবি পাঠিয়েছে, খেয়ে নিন। শান্ত ঈশিতার হাতে প্লেটের দিকে একবার তাকিয়ে ইহানে হোমওয়ার্ক খাতা দেখতে দেখতে বলে, আমি এতটাও গরিব নই, 3 বেলা ভাত খেতে পারছি। এভাবে এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবিকে বলে দেবেন, এতে আমার অভ্যাস নষ্ট হবে। ঈশিতা শান্তর দিকে এক পলক তাকিয়ে প্লেটটা শান্তর সামনে রেখে বলে, গিটার কার? শান্ত টেবিলের পাশে রাখা গিটারের দিকে তাকিয়ে বলে, আমার কাছে যেহেতু তার মানে আমার। আপনি গান জানেন? মোটামুটি। ঈশিতা বেশ অবাক হয়। এই লোকটার সাদাসিধে ভাব দেখলে মনেই হয় না এ লেখাপড়া ছাড়া অন্য কিছু জানে। শান্ত ইহানকে লিখতে দিয়ে ঈশিতার দিকে না তাকিয়েই বলে, আপনি নাস্তা নিয়ে এলেন যে? এটা তো আপনার কাজ না। দেখতে এসেছি আপনি ইনহানকে ঠিকঠাক মতো পড়াচ্ছেন কিনা। মাস শেষে এতগুলো টাকা মাইনে দেওয়া হয় আপনাকে, সেগুলোই সব চলে যাচ্ছে কিনা সেটাই দেখতে এসেছি। ঘুরে ফিরে আলো ইমতিয়াজ মির্জার সামনেই পড়ে গেল। এক পলক তার দিকে তাকিয়ে আলো চোখ নামিয়ে নেয়। ইমতিয়াজ মির্জা ভ্রু কুঁচকে আলোর কয়েক পলক দেখে সিঁড়ির দিকে যায়। হুবহু এই লোকটার চেহারা পেয়েছে এর 3 গুণধর ছেলে। সবগুলো একেবারে বাবার কপি। চারদিকে একই চেহারার কতগুলো পুরুষ মানুষ। যেদিকে তাকায় ইয়াসার মির্জা রাবণের 10 মাথার মতো। কোনটা রেখে আলো কোনটা বধ করবে? আলোর জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের দেখতে দেখতে। দ্রুত পায়ে ঘরে ঢুকে বারান্দার দিকে যায় আলো। ইয়াসার কিছু কাগজ উল্টে পাল্টে দেখছিল। আলোকে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেঝে তো কোনো দোষ করেনি, শুধু শুধু ওকে কেন শাস্তি দিচ্ছ? ধীরে হাঁটো। আলো দাঁড়িয়ে পড়ে, ইয়াসারের দিকে তাকিয়ে বলে, কেন? মেয়ে বলে ধীরে হাঁটতে হবে? হ্যাঁ, ওটাই নারীর সৌন্দর্য। হাঁটবো না ধীরে, আমি এমন করেই হাঁটবো, লাফিয়ে লাফিয়ে। আর এতই যখন নারীর সৌন্দর্য করেন, তাহলে ওরকম একটা দেখে বিয়ে করে নেন, আমাকে মুক্তি দিন। আমি তো যেচে আপনার ঘাড়ে উঠিনি। আমার কাছ থেকে নারীর সৌন্দর্য আশা করতে লজ্জা করে না? আমাকে মুক্তি দিয়ে আপনাদের বাড়ির মেজ বউ ঋতুর মতো একটা নমুনা বিয়ে করে আনুন, যে আনন্দের সাথে আপনার পায়ের তলায় পিষ্ট হতে চাইবে। সামিন উঠে দাঁড়ায়। আলো চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে, ঋতু পায়ের তলায় পিষ্ট হচ্ছে? আলো তাচ্ছিলের হাসি হাসে কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে, না, আপনার চরিত্রহীন ভাই তাকে মাথায় তুলে রেখেছে। শুধুমাত্র সন্তান জন্ম দিয়েছে বলে দয়া করে থাকতে দিয়েছে এ বাড়িতে। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, আপনি এসব আপনার চোখে পড়বে না। নিজেই যেখানে একটা আস্ত ক্রিমিনাল।
বেশি বলে ফেলছো না আলো, কোনো প্রমাণ আছে এসবের? বলো। যার সাথে ঘটেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন, ঋতুকে জিজ্ঞেস করুন, তার স্বামী পরকীয়া সম্পর্ক আছে। আমি মানছি ইলহাম কিছু অন্যায় করেছিল অতীতে, কিন্তু এসব এখন অতীত। ও মন দিয়ে সংসার করছে। আপনাকে যারা ভোট দিয়েছে তাদের জন্য খুব আফসোস হচ্ছে আমার। কথাটি বলে আলো চলে যেতে নিলে সামিন পথ আগলে দাঁড়ায়। আলো ধমকের সুরে বলে, কি? ইলহামের ব্যাপারে এই মাত্র যেটা বললে সেটা যদি মিথ্যে হয়? মিথ্যা কেন হবে? আমি নিজের কানে স্পষ্ট শুনেছি। আচ্ছা, আমি ঋতুকে জিজ্ঞেস করব, যদি মিথ্যে হয় তাহলে কি করবে তুমি? তাহলে আর কি, শাস্তি তো আমি পাচ্ছি, নতুন করে আর কি দেবেন? আর যদি সত্যি হয় তাহলে আমি যা বলবো সেটা শুনবেন। বলুন। সামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে বলে, শুনবো। এমন সময় হঠাৎ সামিনের ফোনে রিংটোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে কানে ধরে থাকে কিছুক্ষণ, তারপর উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আসছি আমি। কোথায় তোমার সেই শুভাকাঙ্ক্ষী? সব কোথায়? কেউ জিজ্ঞেস করছে তুমি কেমন আছো? সেদিনের পর থেকে খোঁজ নিতে এসেছে কেউ? আতাউর আলম বিছানায় শুয়ে শূন্য দৃষ্টি রেখে আছে। রেহানা চাপা স্বরে চেঁচিয়ে বলতে থাকে, নির্বাচন করো, নির্বাচন করো বলে খুব উস্কেছিল তখন, এখন কোথায় তারা? আতাউর আলম শোয়া থেকে উঠে বসে। তুমি একটা কাপুরুষ আতর আলম। স্ত্রীর এহেন কথায় আতাউর আলম আহত হয়, কিন্তু প্রতিবাদের কোনো শব্দ বের হয় না তার ভেতর থেকে। ঠিকই তো, সে কাপুরুষ। এখন এখন তুই কি জবাব দিবি সামি মিয়াসার? আমি জানতাম আমি এর মধ্যে একটা ঘাপলা অবশ্যই আছে। খালি চোখের যেটা মনে হয় সেটা সবসময় সত্যি নয় শামিন। এখন তুই জবাব দে। সামিন ফুয়াদের কথায় উত্তর না দিয়ে জামিলের মুখের দিকে তাকিয়ে আছে। তুই কিভাবে বলছিস ওরা আতাউর আলমের লোক নয়? আমি ওদের চিনি ভাই, ওদের প্রত্যেকটাকে আমি চিনি। ওদের আমি আগেও দেখেছি। ওদের কণ্ঠের স্বর আমার খুব চেনা। ওদের মধ্যে একজনের হাতে অদ্ভুত দেখতে কিছু আংটি ছিল। আপনার মনে আছে শিমুলতলার সমাবেশের ঝামেলার কথা? ওরা ছিল সেখানে। ওরা আর যাই হোক আতাউরের লোক না ভাই, ওরা ভুইয়ার লোক। হেনা বলেছে আমাকে, ওরা নিজের মুখে বলেছে আতাউর আলমকে বিজয়ী দেখতে চায়। জামিল ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আরে ধুর ভাই, আপনি আবার কবে থেকে মেয়ে মানুষের কথায় এত গুরুত্ব দিতে শুরু করলেন? ও কিছু জানে নাকি আগাগোড়া? রাহাত দাঁত খিচিয়ে জামিলের বেডের দিকে এগিয়ে যায়। তুমি উঠলে কেন? এভাবে পড়ছিলে পরে থাকতে। কতবার ভাই বলেছিল সাবধান হতে, সাবধান হননি। আর যদি না নিজের বিপদে পড়তেন তাহলে ভাই এত বড় একটা অঘটন ঘটাতো না। জামিল কিছু বুঝতে পারছে না রাহাতের কথা। ফুয়াদ রাহাতকে ধমক দিয়ে বলে, কথা কথা ভাইয়ের কোল টেনে কথা বলা বন্ধ কর। পুরোটা তোর ভাইয়ের বোকামি সেটা বল। আমি বারবার বলছি রাগের মাথায় কোনো অঘটন ঘটাস না। দেশে আইন আছে, কিন্তু কে শোনে কার কথা? জামিল সবার মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে কেউ খুলে বলো, ভাই কি করেছে? তোর ভাই রাগের মাথায় নির্বাচনে জেতার জন্য আতাউরের মেয়েকে তুলে এনে বিয়ে করছে। আমিও ছিলাম সাথে, আমিও সাথ দিয়েছি। হতভম্ব মুখটা নিয়ে জামিল সামিরের দিকে তাকায়। সামিন চুপচাপ দাঁড়িয়ে আছে। ফুয়াদ চেঁচিয়ে বলতে থাকে, কেমন লাগছে সামি মিয়াসার? একটা নিরপরাধ ব্যক্তিকে ভুগিয়েছিস তুই। ফুয়াদের দিকে সামিন এক পলক তাকিয়ে হনহন করে কেবিন থেকে বেরিয়ে যায়। ফুয়াদ পিছু পিছু ছুটে যায়। হসপিটালের গেইটের কাছে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে হাত মুঠো করে সজোরে একটা খুশি মেরে দেয় সামিন। ফুয়াদ এসে হাত ধরে ফেলে সামিনের, চেঁচিয়ে বলতে থাকে, এখন এসব বন্ধ কর, যা হবার হয়ে গেছে। সামনে কি করবি সেটা ভাব। শাস্তি খেলা হয়ে গেছে, শাস্তি পেয়েছিস, এখন গিয়ে ক্ষমা চা ওদের কাছে। তালাক চাইলে তালাক দিয়ে দিবি। আমি তোকে চিনি শামিন, তুই স্বস্তি পাবি না, আত্মগ্লানিতে ধুকে ধুকে মরবি। সামিন ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদের বলা কথাটা তার কানে বাজছে। তালাক দিয়ে দে। ফুয়াদ বলে, এখন ভুইয়াদের কি করবি বল? সাগরের একটা বোন আছে, ওকে তুলে এনে ওকে বিয়ে করবি। রাগ দেখিয়ে ফুয়াদ বলতে থাকে। সামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে। ফুয়াদ পাশের সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে, কথা বলছিস না কেন? জবাব দে। তালাক দেব না আমি, আর ভুইয়াদের উপযুক্ত শাস্তি ওরা পাবে।
সামনের দিকে দৃষ্টি রেখে ঠান্ডা গলায় বলে সামিন। ফুয়াদ সামিনের দিকে তাকায়। সামিন বলতে থাকে, বিয়ে করা বউকে কোনো কারণ ছাড়াই কেন তালাক দিব? মানে তুই ওর সাথে সংসার করবি? হ্যাঁ, সেজন্য তো বিয়ে করেছি। বারবার একই কথা কেন জিজ্ঞেস করিস তোরা? কিছুক্ষণ চুপ থাকে সামিন, তারপর হুট করে বলে ওঠে, একটা অঘটন ঘটিয়ে ফেলেছি রে ফুয়াদ। আবার কি? চেঁচিয়ে ওঠে ফুয়াদ। আমি সম্ভবত আমার বউয়ের প্রেমে পড়ে গিয়েছি। ফুয়াদ সামিনের দিকে তাকায়। সামিনের মুখ হাসি হাসি। সে বলতে থাকে, কাল রাতেই টের পেয়েছে। এখন আর তালাক দেওয়া সম্ভব না। তাহলে মাপ চা ওর কাছে, ওর পরিবারের কাছে, ভুলটা স্বীকার করে নে নিজের। সামিন সে কথার উত্তর না দিয়ে বলে, খুব আলাদাও। কি অদ্ভুত দেখ, সামিন যে ধরনের মেয়েদের পছন্দ করতো না, ও সেই ধরনের মেয়ে। তবুও কি থেকে কি হয়ে গেল। শরীরের ওপর জোর চলে শামীম, মনের ওপর চলে না, ভুলে যাস না। আমি তো জোর করেই বিয়েটা করেছি। আমি তো জোর করে বিয়েটাই করেছি শুধু, অন্য কোনো জোর তো দেখায়নি। তুই আমাকে পাগল বানিয়ে সার্ভিস শামীম। সামিন বাঁকা হাসি হাসে। ফুয়াদ বলে, ও আলো শামীম, এই জন্মে ও তোর নিয়ন্ত্রণে আসবে না। রমণের মন সহস্র বছর সাধনা করতে হয় পেতে হলে, আর তোর ধৈর্য নেই। তুমি শামীম ইয়াসার মির্জা। দেখা যাক। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াসার। ইসমামকে দেখে আলোর কপাল কুঁচকে ফেলে। ইসমাম নিচু স্বরে বলে, সরি, আমি ভাইয়ের কাছে এসেছিলাম, জানতাম না ভাইয়া ঘরে নেই। তোমার ভাইয়ের ঘরে তোমার ভাইয়ের স্ত্রী থাকে ইসমাম। এভাবে আর কখনো নক না করে ঢুকবে না। ইসমাম কয়েক পলক আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা। আলো মুখ ঘুরিয়ে নেয়। ইসমাম চলে যেতে নিলে আলো হঠাৎ বলে ওঠে, একটা মানুষকে তুমি ভালোবাসতে, তার প্রতি প্রচণ্ড রকমের অনুভূতি জন্মানোর পরে হঠাৎ দেখলে পৃথিবীতে সেই মানুষটার কোনো অস্তিত্ব নেই। একজন ভান ধরে থাকা ছদ্মবেশীর সাথে তোমার পরিচয় হয়েছিল। তখন এর চেয়ে বেশি ঘৃণা করতে তুমি তাকে পারবে, যতটা আমি তোমাকে করি। মেঝের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে ইসমাম। আলো বলতে থাকে, নিজের জীবনটা গুছিয়ে নাও তুমি। এক সময়ের অধিকারবোধ থেকে বলছি, তোমার পরিবারের শিক্ষায় শিক্ষিত হইও না, দয়া করে হইও না। আলোর মুখের দিকে তাকিয়ে কিছু না বলে ইসমাম বেরিয়ে যায় ঘর থেকে। আলো দরজার দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে। আজান কয়েক মুহূর্ত সামিনের দিকে তাকিয়ে থেকে প্রচণ্ড জোরে তার বাবাকে ডাকতে থাকে। আতাউর আলমের শরীরটা ভালো নেই। রেহানা এসে দরজার কাছে দাঁড়ায়। সামিন আজানের দিকে তাকিয়ে বলে, দুলাভাইকে ভেতরে আসতে দেবে না শালা? আজান দরজা থেকে সরে দাঁড়ায়। সামিন ভেতরে ঠুকতে ঠুকতে বলে, তুমি কোনটা, আজান নাকি আয়াত? আজান? আয়াত কোথায়? ফার্মেসিতে গিয়েছে। সামিন সোফায় বসে পড়ে। ভেতরের ঘর থেকে আতাউর আলম বলে ওঠে, কে এসেছে রিহানা? কে? আপনার জামাই ইয়াসার মির্জা। আতাউর আলম সামিনের কণ্ঠ পেয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নামে। অসুস্থ শরীর নিয়ে বসার ঘরে এসে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন উঠে দাঁড়িয়ে সালাম দেয়। আতাউর আলম সামিনের এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হয়। তার দিকে তাকিয়ে জানতে চায়, তুমি কেন এসেছো? সামিন মৃদু হাসে, তারপর জবাব দেয়, আপনাদের দাওয়াত জানাতে। বাবা ইন্ডিয়া থেকে ফেরত এসেছেন। আমার আর আপনার মেয়ের বিয়ের রিসেপশনের আয়োজন করেছি আগামী পরশু। কার্ড ছাপানো হচ্ছে, সময় মতো পৌঁছে যাবেন। পুরো শহরের সাথে আমার শ্বশুর শাশুড়ির পরিচয় করিয়ে দেব আমি। সিতারা দরজা খুলে দিতেই অলস ভঙ্গিতে সামিন ঘরের ভেতর ঢোকে। ঘড়ির কাঁটা তখন রাত 12টা প্রায়। সিতারা নিচু স্বরে বলে, টেবিলে খাবার দেবো ভাইজান? না। এক শব্দে বলে সিঁড়ির কাছে গিয়ে ফিরে সিতারার দিকে তাকায় সামিন। তোর বড় ভাবি খেয়েছে? সিতারা মাথা নাড়িয়ে বলে, জি। সামিন সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। খুব সন্তর্পণে দরজা ঠেলে ভেতরে ঢুকে বিছানার দিকে তাকায় সে। আলো ঘুমিয়ে আছে। দরজা বন্ধ করে বিছানার কাছটাতে এসে বসে পড়ে। কিছুক্ষণ আলোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আলোকে দেখে এখন ঠিক একটা গোলাপের মতো লাগছে, যে গোলাপে কাঁটা আছে। ছুঁয়ে দিলেই হাতে ফুটে যাবে যার কাঁটা। দীর্ঘ সময় পরে মনে মনে বলতে থাকে, তুমি ঠিক বলেছিলে আলো, আমি কাপুরুষ। ভুল স্বীকার করার সাহস আমার নাই।
বেশ কিছু সময় অতিবাহিত হয়। একটা মশা এসে বসে আলোর গালে। কয়েক মুহূর্ত ইতস্তত করে সামিন একটা আঙ্গুল ছুঁয়ে দেয় আলোর গালে। হুট করে ঘুম ভেঙে যেতেই আলো লাফিয়ে উঠে বসে। সামিন কিছুটা চমকায়। আলো হতভম্ব ভাব কাটিয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনি আমার গালে হাত দিচ্ছিলেন কেন? সামিন থতমত খেয়ে বলে, মশা পড়েছিল। হাতে পড়ে থাকুক, আপনার কি? চেঁচিয়ে ওঠে আলো। সামিন উঠে দাঁড়ায়। আলো বলতে থাকে, দেখছেন ঘুমিয়ে আছি আর অমনি সুযোগ নিতে চলে এসেছেন, তাই না? সামিন কিছু বলে না। সে জানে রোজকার তর্কাতর্কি শুরু হতে যাচ্ছে, যার শেষ হবে আমি আপনাকে ঘৃণা করি ইয়াসার মির্জা কথাটির মাধ্যমে। তাই কথা না বাড়ানোই ভালো। আলো বিছানা থেকে নামে, সামিনের দিকে তাকিয়ে বলে, জামিল কথা বলেছে? কি বলেছে সে? ওর সাথে আমার কথা হয়নি। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। আলো বলে ওঠে, কেন কথা হয়নি? কেন কথা বলছেন না? সত্যিটা জানলে মুখে চুনকালি মাখা হয়ে যাবে, সেই ভয়ে? সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঘুমাও আলো। কেন? আমাকে ঘুম পাড়ানোর এত তাড়া কিসের? আমি ঘুমিয়ে গেলে সুযোগ নিতে আসবেন সেই জন্য? সামিন প্রচণ্ড বিরক্ত হয় আলোর এমন আচরণে। সে তার বিরক্তি প্রকাশ না করে ঠাট্টার ছলে বলে, নিজেকে কি ভাবো তুমি? হ্যাঁ, অনেক সুন্দরী। নিজের গায়ের রং দেখেছ? ওই সামান্য উজ্জ্বলতাটুকু সৃষ্টিকর্তা তোমায় দয়া করে দিয়েছে। ভেবো না আমি সুযোগ নেয়ার জন্য বসে আছি। আলো হা করে তাকিয়ে আছে। কথাটি বলে সামিন মুখ টিপে হাসে। আলো সামিনকে অবাক করে দিয়ে বলে ওঠে, নিজে একটু ফর্সা বলে নিজেকে কি ভাবেন আপনি? অন্যের গায়ের রং নিয়ে কথা শোনাচ্ছেন? আর আপনি অনেক সুন্দর। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন? একটা সাদা মূলার মতো লাগে আপনাকে। ওরা নারীজাত, পুরুষকে ঘায়েল করতে করাতে মারপিট জানতে হয় না। মুখটা একটু মাসুম মাসুম করে রাখলেই পুরুষ ঘায়েল হয়ে যায়। ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। রনির এমন কথায় সবাই তার দিকে তাকায়। সামিন ইয়াসারের পার্টি অফিসে আজ সবাই জমায়েত হয়েছে। মাস শেষে একটা দিন তারা দুস্থদের মাঝে খাবার বিতরণ করে। আজ সেই দিন। সামিন রাহাতের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছে। এপাশে বসে বাকিরা সবাই সামিনের সমাচার পাঠ করছে। আরাপ কপাল কুঁচকে বলে, ভাই, ওই মেয়েটার মুখের ভাষা এত জঘন্য, গালাগাল ছাড়া কথাই বলতে পারে না। ইয়াসার ভাই কিভাবে ওর প্রেমে পড়লো বলতো? রনি আরাফকে থামিয়ে দিয়ে বলে, ওই মেয়েটা না, ভাবি বল। ভাই শুনলে কাঁচা খেয়ে ফেলবে। সবুজ বলে ওঠে, যাই বল, ভাই যে আলো ভাবির প্রেমে পড়বে তা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি এই সিংহ একটা মেয়ের কাছে কাবু হয়ে গিয়েছে এটা মানতে পারছি না। তোর চোখের সামনে সারাদিন চুড়ি পরে, লাল শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে একটা মেয়ে ঘুরঘুর করবে, তোর পুরুষ মনে সুরসুরি লাগবে না? তোর প্রেম প্রেম পাবে না? রনির এই কথাটা আরাফের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, তাও ঠিক। ওরা নারী, ওরা সব পারে। কিছু না করেও ওই যে নারী দিবসের একটা স্লোগান আছে না, আমরা নারী, আমরা সব পারি। কথাটা এজন্যই বলেছে। তো হাসতে হাসতে বলে ওঠে, ভাই, আমরা নারী, আমরা পাথরেরও মন গলাতে পারি। তোরা আমার কথা না শুনে নিজেরা কি আলোচনা করছিস এত? সবাই সামিনের দিকে তাকায়। সামিন গম্ভীর কণ্ঠে বলতে থাকে, দলের কাজে মন না বসলে বলবি, একেবারে বের করে দেবো ঘাট থেকে। তেমন কিছু না ভাই। সব বুঝিয়ে দিয়েছি, আমার এখন উঠতে হবে। আজ কয়েক জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেখানে যেতে হবে। কাল সবাই আসবি পরিবার নিয়ে, মনে থাকে যেন। দলের সবাই মাথা নাড়ায়। সামিন উঠে দাঁড়াতে গিয়ে বসে পড়ে। তার দৃষ্টি টেবিলের উপরে রাখা একটা ছোট আয়নার ভিতরে তার নিজের প্রতিবিম্বের নিবদ্ধ। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে ছেলেদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা বলতো, আমি দেখতে কেমন? সবাই মুখ চাওয়াচাওয়ি করতেই থাকে সামিনের কথায়। রাহাত বলে, সুন্দর, আপনি অনেক সুন্দর। কেন ভাই? সামিন বলতে থাকে, আমি ফর্সা, সেজন্য কি আমাকে সাদা মুলার মতো লাগে? তোফ দাঁত বের করে বলে, কি যে কন ভাই, আপনি কত সুন্দর। আপনি পুরো ঋত্বিক রোশনের মতো দেখতে।
শুধু আপনার চোখের মণি ঘন কালো আর ঋত্বিকের চোখ বিলায়ের মতো। আপনিই বেশি সুন্দর ভাই। সামিনের কাছে তৌফের কথাটা মন মতো হয় না। এরা তার ছেলে, এরা তো তার প্রশংসা করবেই। একটা মেয়ে বুঝে কোন পুরুষ সুন্দর। আলো একটা মেয়ে, সে যখন বলেছে তাহলে হয়তোবা সত্যি সামিনকে সাদা মূলার মতোই লাগে। বাড়িতে ক্যাটারিংয়ের লোকজন এসেছে, সাজাচ্ছে বাড়িটাকে। আলো তাকিয়ে তাকিয়ে দেখছে সব। সে কিছুই বুঝতে পারছে না। তার ঘরের বিছানার উপরে কিছু শাড়ি রেখে গিয়েছে কেউ। শাড়িগুলো অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে। এসব কি হচ্ছে আসলে? আবার কি নতুন তামাশা করতে চাচ্ছে ইয়াসার মির্জা? ভাইয়া, তুমি জামিলকে কেন অ্যাপয়েন্ট করেছো সিমেন্টের বিজনেসে? ও এসবের কি বোঝে? ও তো আমার দলের। ইলহাম সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন ক্যাটারিংয়ের এক লোকের সাথে কথা বলছিল। ইলহামের প্রশ্নে ঘুরে তাকায়, তারপর বলে, ওকে দলে রাখছি না, ওকে ব্যবসায় ঢুকিয়ে দেবো আমাদের। ভাইয়া, তুমি জামিলের জন্য একটু বেশি বেশি করছো না? ওকে কেন পারিবারিক ব্যবসায় ধরিয়ে দেবে? ওকে কাজ দিচ্ছি শুধু ইলহাম, তোর ভাগের সম্পত্তি দিয়ে দিচ্ছি না। আর হ্যাঁ, ওর জন্য আমার আলাদা দুর্বলতা আছে। বাপ মা মরা এতিম ছেলেটা অন্যের লাথি উষ্টা খেয়ে আমার কাছে, এই পরিবারের কাছে আশ্রয় নিয়েছিল। বরাবরই বিশ্বস্ততা দেখিয়েছে। আমি ওকে স্নেহ করি, তোদেরকে যেমন করি। ইলহামের কাছে সামিনের কথাটা পছন্দ হয় না। একটা বাইরের ছেলে তাদের মতো স্নেহ করবে, এটা ইলহাম মানতে পারবে না। ঋতু কফির মগ এনে সামিনের হাতে দেয়। সামিন ইলহামের দিকে তাকিয়ে বলে ওঠে, আজকাল তুই কোথায় যাচ্ছিস, কি করছিস, আমাকে ইনফর্ম করছিস না? কিছু উড়ো খবর আসছে আমার কাছে। ব্যাপার কি? ইলহাম কপাল কুঁচকে ঋতুর দিকে তাকিয়ে সামিনকে বলে, কে দিচ্ছে এসব খবর তোমাকে? কেউ না, যা করবি একটু বুঝে শুনে করবি ইলহাম। ইহানের ফিউচারে প্রভাব ফেলে এমন কিছু আমি বরদাস্ত করব না। ভাইয়া, তুমি আমাকে সন্দেহ করছো? না, তোকে বোঝাচ্ছি। তোর বড় ভাই আমি, বোঝাতে পারি না? কথাটা বলে সামিন কফির মগে চুমুক দিয়ে নিজের ঘরে চলে যায়। ইলহাম ঋতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় সেখান থেকে। ওগুলো তোমার, দেখো কোনটা পছন্দ হয়। আলোকে বিছানায় রাখা শাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে পেছন থেকে সামিন বলে ওঠে। আলো ঘুরে দাঁড়ায়। সামিন বলতে থাকে, কাল আমাদের রিসেপশন, তোমার বাবা মা আসবে। আলো তর্জনী আঙ্গুল তুলে শাড়িগুলোর দিকে তাক করে দেয়, বলে, এসব পরে সংসাজতে হবে কেন আমাকে? চাচ্ছেন কি আপনি? সামিন মনে মনে বলে, চাচ্ছি তো তোমাকেই, কিন্তু মুখে বলে, আপাতত চাচ্ছি এসব পরে লক্ষ্মী বউয়ের মতো বসে থাকবে চুপচাপ। সবাই এসে সামিনের বউকে দেখে যাবে। আপনার ভয় নেই? কাল যদি সবাইকে আমি সত্যিটা বলে দেই? সামিন কফির মগে এক চুমুক দিয়ে বলে, বলবে না। তুমি উন্মাদ আমি জানি, তবে এতটা উন্মাদ নও যে নিজের ভালো বুঝবে না। হাতের কাগজটা ছিঁড়ে সাগর টুকরো টুকরো করে ছুঁড়ে মারে। শমশের ভুইয়া আহাজারি করে বলে, মোক্ষম চালটা চেড়েছে ইয়াসার। কোর্ট অর্ডার এসে গিয়েছে, 3 দিনের মধ্যে ঘাটের দখল ছেড়ে দিতে হবে। কতগুলো টাকা লস হয়ে গেল সাগর। মেয়রের ক্ষমতা দেখিয়েছে ও, ওকে আমিও আমার ক্ষমতা দেখাবো। ও আতাউরের মেয়েকে বিয়ে করেছে কেন, কিছু জানতে পারলেন? এটা কোনো স্বাভাবিক বিয়ে না জানি। আতাউর আলম কখনো ওর সাথে মেয়ের বিয়ে দেবে না। না, ওই মেয়ের সাথে ইয়াসারকে প্রেমের সম্পর্ক ছিল। তাহলে বিয়েটা কিভাবে হলো? এর মাঝে কিন্তু আছে, কারণটা খুঁজে বের করেন। ইয়াসার মির্জার সাথে আতাউর আলমের মেয়ে আদ্রিতার বিয়ে হয়েছে, খবরটা বাতাসের গতিতে ছড়িয়ে গেছে সর্বত্র। আগামীকাল তাদের রিসেপশন। সবাই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছে। পাড়া প্রতিবেশীর বিভিন্ন বাহানায় বাড়িতে এসে খুঁটিয়ে খুঁটিয়ে খবর বের করার চেষ্টা করছে। সকাল থেকে আতাউর আলমের শরীরটা বেশ খারাপ। এমনিতেই মানসিক এবং শারীরিকভাবে সে দিক থেকে দিন বেশ ভেঙে পড়েছে। তার উপর সকাল থেকে পাড়া প্রতিবেশীর উটকো ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। সবাইকে সত্যি সে বলে দিতেই পারে, কিন্তু মেয়েটা যে এখনো ইয়াসারের কাছে। আরাম কেদারায় হাত পা এলিয়ে শুয়ে শুয়ে ছটফট করছে সে। বুকের ব্যথাটা বাড়ছে, তার সাথে হুট করে মাথা ব্যথা হচ্ছে খুব। ঘামছে সে।
একটা অনিশ্চিত জীবন আদরের মেয়েটার সামনে, অথচ সে বাবা হয়ে কিছু করতে পারছে না। একসময় নিজের জীবনের পরোয়া না করা আতাউর আলম এখন একটা দুদিনের ছেলের ইশারায় নাচছে। এর থেকে লাঞ্ছনার আর কি হতে পারে? সন্ধ্যার দিকে শরীরের অবস্থা অবনতি দেখে একটু হাঁটাহাঁটি করতে নেমেছিল আতাউর আলম। পাড়ায় বড় দোকানদের সামনে কিছু প্রতিবেশী আলো আর ইয়াসারের আলোচনায় মেতে আছে। আতাউর দূর থেকে কথাবার্তা শুনে এড়িয়ে যেতে চাইল। সে ঘুরে দাঁড়াতেই পেছন থেকে কেউ তাকে ডাকে। আতাউর আলম তাদের দিকে তাকায়। ব্যারিস্টার ফখরুল তাকে ডাকছে। ধীর পায়ে সে এগিয়ে যায় তাদের কাছে। সবাই তার দিকে খুবই উৎসুক ভঙ্গিতে তাকিয়ে আছে। ফখরুল খুবই আন্তরিকতার সাথে আতাউর আলমকে বসিয়ে গুরুত্বের শুরুতেই যে প্রশ্নটি করে সেটি হলো, আতাউর আলম সবার মুখের দিকে তাকায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে একজন বলে ওঠে, এই ছেলে কি চাও তুমি? কড়া গলায় আলো ইহানকে বলে কথাটি। ইহান ভয় না পেয়ে উল্টো কপাল কুঁচকে বলে, এটা আমার বড় বাবার ঘর, আমি বড় বাবার কাছে এসেছি। আলো মুখ ঘুরিয়ে বসে থাকে। ইহান বলে, তুমি খুব পচা। হ্যাঁ হ্যাঁ, আমিই খারাপ, আর তোমার বাবা চাচারা এবং তুমি খুব ভালো। ইহান ভেংচি কেটে বলে। ই আলো হুট করে ইহানকে নকল করে বলে, ই সামিন ঘরে ঢুকে আলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর বলে, তুমি একটা বাচ্চার সাথে তর্ক করছো, এভাবে ভেঙচি কাটছো? তুমি তো ভারী অদ্ভুত মেয়ে। আলো কপাল কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। সামিন ইহানকে কোলে তুলে নিয়ে আদুরে কণ্ঠে বলে, তুমি এক গুড বয়, বড়দের ভেঙচি কাটতে নেই, তোমাকে শেখায়নি? ইহান মাথা নাড়ায়। সামিন বলে, কেন এসেছিলে? খেলতে। টিচার চলে গিয়েছে। কিন্তু এখন তো খেলতে পারবো না, সকালে খেলি। তুমি এখন যাও বাবা, মামা তোমাকে ডাকছে। ইহান তার বড় বাবার কোল থেকে নেমে চলে যায়। সামির আলোর দিকে এক পলক তাকিয়ে বিছানার উপরে রাখা শাড়িগুলো হাতে তুলে নেয়। সেগুলো আলমারিতে তুলে রেখে বলে, একটা বাচ্চা তোমার কোনো ক্ষতি করেনি, তার সাথেও তুমি সমানে তর্ক চালিয়ে যাচ্ছ। নির্ঘাত একটা পাগল মেয়ে তুমি, অথবা বিয়ের পরদিন থেকে পাগল হয়েছ। কথাটি বলে কিছুক্ষণ ঠোঁট চিপে হেসে নেয় সামিন। তারপর আলমারির দরজা চাপিয়ে ঠাট্টার ছলে বলে, সারাদিন তো কোনো কাজই করো না, বিছানায় অলস বিড়াল ছানার মতো গুটি সুটি মেরে বসে থাকো। স্বামীর সেবা নাই বা করলে নিজের জিনিসপত্র তো গুছিয়ে রাখতে পারো। এই শাড়িগুলো তো তোমার। আলো সামিনের দিকে তেড়ে আসে। এসব নাটক বন্ধ করুন ইয়াসার মির্জা। স্বামী স্বামী নাটক আমার সাথে দেখাবেন না। দেখাবো, এখন থেকে তো আরো বেশি দেখাবো। বলে তো দিয়েছি, আপনার যা করার আপনি করে নিন, আমি আপনাকে মানব না। সামিন কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। ঠান্ডা গলায় বলে, জামিল মুখ খুলেছে। আলো উত্তেজিত হয়ে পড়ে, বলে, কি বলেছে? আমার বাবা কিছু করেনি, এটাই তো, তাই না? বলুন। সেটাই, তোমার বাবা কিছু করেনি। আলোর মুখে হাসি ফুটে ওঠে। চেঁচিয়ে বলতে থাকে, দেখেছেন তো, এখন কি বলবেন বলুন ইয়াসার মির্জা, বলুন। যেখানে আমার বাবা কিছু করেইনি সেখানে কিসের শাস্তি পাচ্ছি আমরা? এখন ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন, তালাক দিয়ে দিন আমায়। সামিন ম্লান হাসে, অস্ফুট স্বরে বলে, বিয়ে করা বউকে বিনা কারণে কেন তালাক দেব? আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন ঠান্ডা গলায়, এই জন্মে তা হবে না আলো। কেন? এখনো কেন? সবটা তো জানলেন, তবুও কেন? আমি তোমাকে ভালোবাসি আলো। স্পষ্ট এবং দৃঢ়ভাবে শব্দগুলো উচ্চারণ করে সামিন। সে আলোর চোখের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত যেতেই সশব্দে সামিনের গালে আলো এক চড় বসিয়ে দেয়। সামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতে দাঁত চেপে সামিনের কলার ধরে চেঁচিয়ে বলতে থাকে, এই ইয়াসার মির্জা, আবার কোন নাটক শুরু করেছেন আপনি? উদ্দেশ্য কি আপনার? নিজের কলার থেকে আলোর হাত দুটো ছাড়িয়ে দিতে দিতে নরম গলায় বলে, উদ্দেশ্য তোমার সাথে সংসার করার। আলো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সামিন বলতেই থাকে,
আমি স্পষ্ট কথা বলি, তাই স্পষ্টভাবেই বলে দিলাম, তোমাকে আমার ভালো লেগেছে, তোমার প্রতি আমার অনুভূতি জন্মেছে, যেটা দমিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। বিয়েটা যেভাবেই করি না কেন, একটা স্বাভাবিক সম্পর্ক করতে চাই তোমার সাথে আমি। আর হ্যাঁ, ভুল করেছি আমি, সামিনিয়া স্যার ভুল করেছে, তার ভুল সে স্বীকার করে নিল। তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইব, তোমার ভাইদের কাছে ক্ষমা চাইব, যা করতে বলবে করব, কিন্তু তোমাকে তালাক দেয়া আমার পক্ষে সম্ভব না। জোর করেই পারবেন সব? কখনো আমি আপনাকে মানব না, কখনো না। নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো। সামিন কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমাকে মারো, ঘৃণা করো, জেদ দেখাও, যা খুশি তাই করো, সব কিছু আমার সীমানার মধ্যে থেকে করবে। আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও ভাববে না। ধপ করে বিছানার উপর বসে পড়ে আলো। কিছুক্ষণ পর ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, এর থেকে আপনি ওকে মেরে ফেলছেন না কেন? আমাকে ছেড়ে দিলে আমি আপনার নামে মামলা করব বলে ভয় পাচ্ছেন? তবে আমাকে মেরে দিন, সব কিছু ধামাচাপা পড়ে যাবে। তবু এই জঘন্য খেলাটা বন্ধ করুন। কাঁদতে থাকে আলো। সামিন কয়েক মুহূর্ত আলোকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। অসময়ে সামিনের নাম্বার থেকে ফুয়াদ মুখে চক্রান্ত শব্দ করে ফোনটা রিসিভ করে কানে ধরে বিরক্ত ভঙ্গিতে বলে, তুই তোর বউ, তোর রাজনীতি, তোর প্রতিশোধ ছাড়াও আমার আরেকটা জীবন আছে শামিন। বাড়িতে এসেও একটু শান্তিতে থাকতে পারবো না আমি? মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, আমি ব্যতিক্রম, তাই বিয়ে করেছি। ঠান্ডা গলায় বলে সামিন। ফুয়াদ বলে, কি হয়েছে, ঝেড়ে কাশ? না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করবো এখন। ভালোবাসার কথা বললাম, কত নরম গলায় বললাম, চর মেরেছে, এখন কাঁদতে বসে গিয়েছে। ফুয়াদ সামিনকে বিদ্রুপ করে বলে, তো তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? তুই তো ইয়াসার মির্জা, যার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য। সে কেন স্ত্রীর চর হজম করে নেবে? ওকেও চর মার, জোর জবরদস্তি কর। কত বড় সাহস ওর! তোকে ভালোবাসবে না? ইয়াসার মির্জাকে ভালোবাসবে না? ওর হাত পা বেঁধে মার, চর মেরে ওকে ওর মুখ থেকে ভালোবাসি কথাটা বের কর। ফুয়াদ রাগে কাঁপতে থাকে কথাটি বলে। সামিন নিস্তেজ কণ্ঠে বলে, বাজে না বুকে কিছু একটা সাজেশন দে ভাই, আমি পুরো এলোমেলো হয়ে আছি। তুই মর। ফুয়াদ ফোন কেটে দেয়। সামিন চুপচাপ নিচতলার বারান্দায় দাঁড়িয়ে থাকে। কিছু সময় যেতেই তার কাছে রনির ফোন আসে। সামিন ফোনটা রিসিভ করে কানে ধরে। ঘরের বাইরে থেকে ঈশিতা উকি দেয়। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে কাঁদছে। ঈশিতা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ঘরের ভেতর ঢোকে। আলোর পাশে বসে আলোর মাথায় হাত রাখে। কান্না থামিয়ে আলো তাকায়। ঈশিতা কোনো কথা বলে না। আলোর চোখের পানি মোছে। তারপর ধরা গলায় বলে, আপনার ভাইকে বলুন আমায় মেরে ফেলতে, দোহাই আপনার। ঈশিতা কিছু বলতে যাবে তখনই সামিন হন্তদন্ত হয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, তুমি আমার সাথে চলো, তোমার বাবা একটু অসুস্থ। ড্রাইভ করতে করতে সামিন আর চোখে আলোকে দেখে। শাড়ির আঁচল মুখে চেপে ধরে অঝোর ধারায় কাঁদছে আলো। বেশ মায়া হচ্ছে আলোর প্রতি সামিনের। সেই সাথে বুকের সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে তার। আলোর এই কান্না তো তার কারণেই। কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে গাড়িটা হঠাৎ থামিয়ে দেয় সে। আলো কেঁদেই যাচ্ছে। সামিন একটা গভীর নিঃশ্বাস নিয়ে আলোর সিটবেল্ট বেঁধে দেয়। আলোর গায়ে সামিনের হাত লাগতেই এক ঝটকায় সেই হাত সরিয়ে দেয় আলো। সামিন নিচু স্বরে বলে, সিট বেল্ট না বাঁধলে সমস্যা হতে পারে। আবারও গাড়ি চলতে শুরু করে এবং সোজা হসপিটালের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে আলোর দিকে হাত বাড়িয়ে দেয়। আলো তাকে উপেক্ষা করে নেমে দৌড়ে ভেতরে চলে যায়। সামিন ধীর পায়ে তার পিছু পিছু যায়। করিডোরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের গায়ে হুমড়ি খেয়ে পড়ে আলো। আজান আয়াত এসে আলোকে ধরে। রেহানা দীর্ঘদিন পরে মেয়েকে দেখেও তাকে বুকে টেনে নেয় না। মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে শুধু। আলো কান্নাটাকে নিয়ন্ত্রণ করে কাঁপা কাঁপা গলায় বলে, কিভাবে হলো আম্মু এসব? কারণ উপরওয়ালার ইচ্ছা। ধরা গলায় জবাব দেয় রেহানা। খুব ক্লান্ত এবং বিধ্বস্ত লাগছে তাকে। সামিন ধীর পায়ে হেঁটে করিডোরে এসে দাঁড়ায়। তার মুখটা খুব শুকনো দেখাচ্ছে।
রেহানা সামিনের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে তার দিকে এগিয়ে যায়, কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এসেছো তুমি? এখানে দাঁড়িয়ে কেন? লোকটাকে দেখবে না? এসো। সামিনের হাত ধরে রেহানা টানতে টানতে আজিউর সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়, বলে, আমার সাথে এসো। দেখো, মন ভরে দেখো। তুমি শান্তি পাচ্ছ না? বলো বাবা।